ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গোটা দেশে আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। কলোরাডো অঙ্গরাজ্যের বাউল্ডারে গুলি চালনার ঘটনার পর বাইডেন এই আহ্বান জানান। ওই ঘটনায় একজন পুলিশ সহ 10 জন নিহত হয়েছে। হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখার সময় বাইডেন বলেন, জীবন রক্ষার জন্য সাধারণ জ্ঞানে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে 1 ঘণ্টা তো দূরের কথা, আমার 1 মিনিটও প্রতীক্ষা করার প্রয়োজন নেই। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সদস্যদের ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। বাইডেন বলেন, আমরা আক্রমণাত্মক অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন গুলির ব্যবহার নিষিদ্ধ করতে পারি। তিনি স্মরণ করিয়ে দেন যে তিনি যখন সেনেট সদস্য এবং সেনেটের বিচারিক কমিটির সদস্য ছিলেন, তিনি এরকম আইন নিয়েই কাজ করেছিলেন। ওই আইন 1994 সালে অনুমোদন লাভ করে, কিন্তু 10 বছর পর এর মেয়াদ শেষ হয়ে যায়। বাইডেন প্রতিনিধি পরিষদ অনুমোদিত একটি প্রস্তাব পাশ করার জন্য সেনেটের প্রতি আহ্বান জানান, যাতে বন্দুক ক্রেতাদের বিষয় খবরাখবর নেয়ার ত্রুটিগুলো দূর করা যায়। বাইডেন বলেন, বোল্ডারে গুলির ঘটনার যারা শিকার হয়েছেন তাদের স্বজনদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করছেন। সেনেটের বিচারিক কমিটিতে মঙ্গলবার অস্ত্র সহিংসতা হ্রাসের লক্ষ্যে সাংবিধানিক এবং সাধারণ বুদ্ধি প্রসূত পদক্ষেপসমূহ সম্পর্কে শুনানি হয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে সোমবার বোল্ডারের একটি দোকানে গুলি চালনার ঘটনায় থাকার সন্দেহে তারা 21 বছর বয়সী এক তরুণকে আটক করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সোমবারের ব্যাপক অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ থেকে 15 জনের মৃতদেহ পাওয়া গেছে। শরণার্থীদের জন্য জাতিসংঘের হাইকমিশন বা UNHCR বলছে যে অন্তত 400 জন নিখোঁজ রয়েছে এবং আরও 550 জনেরও বেশি মানুষ কক্সবাজারের শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে। তাছাড়া প্রায় 45,000 লোক গৃহচ্যুত হয়ে পড়েছে। জিনিভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলছেন, ঘটনাস্থলে তাদের টিম জানিয়েছে যে এই সর্বসাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ওই শিবিরগুলোতে আগে আর কখনই এরকম আগুন লাগার ঘটনা ঘটেনি। ত্রাণ সংস্থাগুলো বলছে, শরণার্থী শিবিরে চারিদিকে কাঁটা তারের বেড়া থাকায় শরণার্থীরা সেখান থেকে পালাতে বাধাগ্রস্ত হয়েছে এবং দমকল বাহিনীর আসাটাও বিলম্বিত হয়েছে। নরওয়ের শরণার্থী পরিষদের মহাসচিব ইয়ান ইগল্যান্ড বাংলাদেশ সরকারকে এই সব শিবির ঘিরে রাখার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে, বেড়া নির্মাণ বন্ধ করতে এবং আরও নিরাপদ ও মানবিকভাবে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। কক্সবাজারে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থীর বাস, যারা 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পোড়ামাটি অভিযানের মুখে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। জাতিসংঘ বলছে, গণহত্যার উদ্দেশ্যে ওই অভিযান চালানো হয়েছিল, তবে মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে আসছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ড সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনবেন অনুষ্ঠানে আরো পরের দিকে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আজ বাংলাদেশ ও ভুটান দুদেশের মধ্যে সব ধরনের যোগাযোগ বাড়িয়ে তোলা এবং দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয় সম্মত হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, বাংলাদেশ এবং তার দেশের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক, যা বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আরো শক্তিশালী হচ্ছে। বুধবার ঢাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর 10 দিনব্যাপী অনুষ্ঠানের 8ম দিনে অংশ নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী এই বছরটিকে দুই দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, এবছর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর চলছে।
We are proud of the progress that is being made by Bangladesh because we know that strong economy of Bangladesh will be an impetus for Bhutan and the region. This year is also very special as we have enjoyed last 50 years of bilateral relations between the two countries. তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতিতে আমরা গর্বিত, কারণ বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি ভুটান এবং এই অঞ্চলের জন্য চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অভিনন্দন এবং বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভুটান আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভৌগোলিক নক্ষত্র ছাড়াও আমাদের রয়েছে প্রায় একই ধরনের ইতিহাস ও ঐতিহ্য। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। আমরা সবসময় একে অপরকে সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছি এবং দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক এটা বহু প্রাচীন। দশম শতাব্দীতে বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী বৌদ্ধ ধর্মগুরু মহাসিদ্ধ তিলপা তিব্বত ভুটানে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এর আগে সকালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রতি সম্পাদিত বাংলাদেশ ভুটান অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তির আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য দুই পক্ষ একমত হয়েছে। এছাড়াও বৈঠকে বাংলাদেশে অধ্যয়নরত ভুটানের শিক্ষার্থীদের ভিসা, ভুটানের বিদ্যুৎ খাতে বাংলাদেশের বিনিয়োগ, ভারতের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপন সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা আবার শুরু করার কথা ঘোষণা করেছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা আবার শুরু করার কথা ঘোষণা করেছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস সোমবার ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। তারপর গতকাল মায়োরকাসের অফিস থেকে তাদের আলোচনার বিবরণ পাঠ করে শোনানো হয়। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে আগ্রহী। দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক এই সংক্রান্ত বিভিন্ন দিক, যেমন আধুনিক যন্ত্রপাতি নিয়ে তথ্য আদান প্রদান করবে, সাইবার অপরাধ, জঙ্গি তৎপরতা ইত্যাদি মোকাবিলার জন্য একসঙ্গে কাজ করবে। ওবামা প্রশাসনের আমলে 2011 সালে ভারত ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছিল। বেশ কয়েক বছর তার নিয়মিত ব্যবধানে চলার পর ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি বন্ধ করে দেওয়া হয়। বাইডেন প্রশাসন কিন্তু এর গুরুত্ব বুঝে আবার এই প্রক্রিয়া চালু করতে চলেছে। একজন মন্ত্রীর সঙ্গে একজন রাষ্ট্রদূতের আলোচনা যে নেহাতি রুটিন বৈঠক নয়, তা বোঝানোর জন্য ওই আলোচনার খুঁটিনাটি বিবরণ পাঠ করে শোনানো হয়েছে, যা সচরাচর করা হয় না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। মিয়ানমারে হাজার হাজার লোক নীরব ধর্মঘট পালন করছেন। সেখানে ক্ষমতাসীন সামরিক হুন্তার বিরুদ্ধে একনাগাড়ে 51 দিন ধরে বিক্ষোভ ও ধর্মঘট চলছে। এবার গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীরা লোকজনকে ঘরে থাকতে বলেছেন এবং আজ কোনো ব্যবসায়িক কাজে যোগ দিতে নিষেধ করেছেন। এটি হচ্ছে আন্দোলনকারীদের একটি নতুন কৌশল, যাতে করে নিয়মিত বিক্ষোভের বিরুদ্ধে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান মারমুখী অভিযান এড়ানো যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই নীরব ধর্মঘটের বড় রকমের প্রভাব পড়েছে, কারণ ইয়াঙ্গুন এবং অন্যান্য শহরের রাস্তাগুলো সব কার্যত ফাঁকা রয়েছে। এদিকে স্থানীয় সক্রিয়বাদী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা AAPP বলছে, এই সামরিক অভিযানের সময় সামরিক বাহিনী কমপক্ষে 275 জনকে হত্যা করেছে। অনুমান করা হচ্ছে আজই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্রাসেলসে দেয়া তার ভাষণে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত এবং পুনর্গঠিত করার বিষয়ে বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে ওই অঞ্চলে তাঁর এই প্রথম সফরের সময় এটিই তাঁর বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে গত 4 বছর ট্রাম্প যে শুধু যুক্তরাষ্ট্রকেই অগ্রাধিকার দিয়েছিলেন, এ হচ্ছে সেই নীতি থেকে ভিন্ন। নেটোর 2 দিনব্যাপী
প্রতিনিধি মন্ত্রী পর্যায়ের বৈঠকের আজ চূড়ান্ত দিনে ব্লিংকেন এই ভাষণ দেবেন। তিনি এরই মধ্যে তাঁর সহপক্ষদের সঙ্গে পার্শ্ব বৈঠক করেছেন। ব্লিংকেনের আজকের কর্মসূচিতে রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভুসোগলুর সঙ্গে পৃথক আলোচনা, এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি অধিবেশন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের সঙ্গে তিনি বৈঠক করছেন। ব্লিংকেন গতকাল সংবাদদাতাদের বলেন, যুক্তরাষ্ট্র নেটো জোটের সঙ্গে সবার আগে সহভাগিতার সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায়। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ইইউ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও মজবুত করার বিষয় নিয়ে আলোচনা করবেন। ইসরায়েলের নির্বাচনে আজ প্রায় 90% ভোট গণনার পর দেখা যাচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি সংসদের অধিকাংশ আসনেই পেতে চলেছে। তবে জোট সরকার গঠনের জন্য পথটা খুব পরিষ্কার নয়। নেতানিয়াহু বিরোধী নিকটতম প্রতিপক্ষ দল ইয়েশ আতিদও আগামী সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পায়নি। মঙ্গলবারের নির্বাচনে পরিষ্কারভাবে কেউ জয়ী না হওয়ায় সেখানকার পঞ্চমবার নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। এবারকার এই ভোট গ্রহণ ছিল গত 2 বছরে চতুর্থবারের মতো ভোট গ্রহণ। নির্বাচনী কর্মকর্তারা আশা করেছিলেন নিয়মিত ভোট কেন্দ্রের ভোট গণনা আজ তারা যে কোনো সময় সম্পন্ন করবেন। যারা নির্বাচনী এলাকার বাইরে থেকে ভোট দিয়েছেন তাদের এমন আরও 4.5 লক্ষ ব্যালট গণনা এখনো বাকি রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। যতদূর চোখ যায় কেবল আগুনের তাণ্ডব। সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আগুনে পুড়েছে 10,000 বসতি। মঙ্গলবার সকালে উঠছে আগুনের ধোঁয়া। অগ্নিদগ্ধ মানুষগুলো চেনার উপায় নেই। হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক পোড়া মানুষের অংশ। স্বজনদের খুঁজে রোহিঙ্গাদের দৌড়চাপ। ছাইয়ের স্তূপ সরিয়ে আবারও আশ্রয় নেওয়ার প্রচেষ্টা শরণার্থীদের, কিন্তু বেশ দূরত্বে থাকা বিভিন্ন ক্যাম্পে একযোগে আগুন লাগায় হতবাক অসহায় রোহিঙ্গারা। দেখানোর পরে আরেক কেসায় দেখি আই ব্লকে আগুন জ্বলছিল, আমরা সেদিকে তাকিয়ে আছি। এরপর দেখি সি ব্লকেও আগুন, আবার দেখি C18তেও। এরকম চারদিক থেকেই আগুন জল উঠেছিল। এত দূর থেকে আগুন এখানে কিভাবে আসলো তা আমাদের বুঝে আসে না। দূরের আগুন দেখে আমরা ভাবতেও পারিনি আমাদের ঘরেও আগুন ধরবে। এত দূর থেকে এখানে কেন আগুন আসবে? হঠাৎ এখানেও আগুন জ্বলে উঠলে সব পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি, তবে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আগুন লাগিয়ে দেওয়ার সময় বেশ কয়েকজন যুবককে ধরে পুলিশে দিয়েছেন রোহিঙ্গারা। এইটা ওই সময়ে বিভিন্ন জনগণও ধরে দিয়েছে, অথবা আমাদের ফায়ার সার্ভিসের লোকজনও দিয়েছে, যেটা তারা হয়তো জিনিসপত্র আনানো বা এরকম কিছু কমপ্লেন পাওয়া গেছে। অভিযোগটা তদন্ত করা হচ্ছে, অনুসন্ধান করা হচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহহীন প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের দেয়া হচ্ছে মানবিক সেবা। অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ইনকোয়ারি কমিটি করেছে 7 সদস্য বিশিষ্ট। সেখানে এখানকার প্রত্যবর্ষণ কমিশনার থাকবেন, পুলিশের থাকবেন, তার জেলা প্রশাসনের থাকবেন, ফায়ার সার্ভিসেস থাকবেন। এরা মিলে আমরা এই ধরনের কোনো এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তাছাড়া ইনকোয়ারি কমিটি প্রতিবেদন 3 কর্মদিবস মাত্র, এর মধ্যে প্রতিবেদন দিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বারবার নিঃস্ব হচ্ছেন
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, বালুকালী শরণার্থী শিবির, উকিয়া, কক্সবাজার। মোয়াজ্জেম হোসেন শাকিলের আরেকটি রিপোর্ট। আগুন যেন পিছু ছাড়ছে না রোহিঙ্গা শরণার্থীদের। কক্সবাজার ক্যাম্পেও বারবার নিঃস্ব হয়েছেন অগ্নিকাণ্ডে। ইতিহাসের ভয়াবহ এক রহস্যময় আগুনের ধ্বংসস্তূপে টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা। এখন আর তো চল ভাইলে দেখছি হড় ভাইম হ্যান্ডি ভাইলে অনার লাহোরি হড় ভাইম তুই আর তো মানে কি কিচ্ছু নাই রে, আর একদম বেকারি এখন আর তো বেশি মুশকিল তাহা তো আর বলছেন তারা তো গরম নেই খানা পিনা তোষক বাইরে আর শেষে। শুনছিলেন কয়েকজন রোহিঙ্গার বক্তব্য। অনেকগুলো ক্যাম্পে সোমবারের একযুগে অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক সবাই। পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। দুইটা ইনকোয়ারি কমিটির একটা রিপোর্ট আমাদের কাছে আসবে, আমরা দেখব সেখানে যদি কারো দোষ ত্রুটি পাওয়া যায় কিংবা কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে কিংবা কেউ দোষ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব, বিচারের ব্যবস্থা নিব, বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ যেন এক পাগলা ঘোড়া, কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত মাসে সংক্রমণের হার ছিল 2%, এখন 13% লাভ দিয়েছে। গত দুদিনের চিত্রে সব হিসাব নিকেশ পাল্টে গেছে। সংক্রমণ 3,500-এর নিচে নামছে না। মৃত্যুর সংখ্যাও বেড়েছে একই গতিতে। 24 ঘন্টায় 25 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কোথা থেকে কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে তার একটা ধারণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তার মতে কক্সবাজার, বান্দরবান ও কুয়াকাটায় লাখ লাখ মানুষ মিলিত হচ্ছেন, সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। প্রাথমিক রিপোর্টে এমন ধারণাই পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, জনসমাগম কমাতে হবে, তা না হলে বিপদ বাড়বে। মনে রাখতে হবে, লাখ লাখ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, পৃথিবীর কোনো দেশই তা পারে না। বাংলাদেশ কিভাবে এত লোকের চিকিৎসা দেবে? তাই সময় নষ্ট না করে নিজের তাগিদেই জনসমাগম এড়িয়ে চলুন। কেন বাড়ছে এই দিকটা খেয়াল করতে হবে। বাড়ার উৎপত্তি স্থলগুলো কোথায় সেগুলোকে নির্ণয় করে সেই বাড়ার উৎপত্তি স্থলগুলোকে বন্ধ করতে হবে। আমরা দেখেছি যে হাসপাতালে যে সমস্ত রোগী এসেছে তারা আক্রান্ত হয়েছে কোথায় থেকে। আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে তারা বেশিরভাগ কক্সবাজারে বেড়াতে গেছিল, নাহলে বান্দরবনে গিয়েছিল, নাহলে কুয়াকাটায় গিয়েছিল, নাহলে অন্য কোনো ভেন্যুতে গিয়েছিল, না হলে পিকনিকে গিয়েছিল। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কমাতে হবে। এই অবস্থায় মেডিকেলের ভর্তি পরীক্ষার আয়োজন সম্পন্ন হয়েছে। 2 এপ্রিল 1,22,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। উচ্চ আদালতে পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিট খারিজ হয়ে গেছে। এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ বাড়ার মধ্যেই আমাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে, তা না হলে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দেবে। করোনা সংক্রমণ থামাতে রাজধানীর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত 8টার মধ্যে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুল নূর তাপস। তিনি বলেন, সংক্রমণ রুখতে এছাড়া আর কোনো বিকল্প নেই। ওদিকে 30 মার্চ স্কুল কলেজ খুলছে না বলেই মনে হচ্ছে। করোনার সংক্রমণের কারণে ছুটি আরো বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। গত বছরের 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা। বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার। বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের বোরহানউদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত পুলিশ বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাড়ির মালিক বোরহানউদ্দিন ও একই গ্রামের ওয়াহিদুল মিয়া। এলাকাবাসী বলেছেন, 3 থেকে 4 জন অপরিচিত ব্যক্তি বোরহানউদ্দিনের বাড়িতে ঢোকেন। এ সময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পান তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও 5 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রতীক ওমর,
ভয়েস অব আমেরিকা, বগুড়া। কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহের প্রতিবেদনে তিনি বলেছেন, আমরা সবাই এই ভারত ভূমির সন্তান, এই ভারতে কেউ বহিরাগত নয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নির্বাচনী জনসভা থেকে এই কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের সমালোচনা করেন তিনি। বলেন, রবি ঠাকুরের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই এই ভারত ভূমির সন্তান, এই ভারতে কেউ বহিরাগত নয়, এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয়। তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্রমণ করেন নরেন্দ্র মোদী। বলেন, দিদির শাসনে বোমা বন্দুক বিস্ফোরণের শব্দই শুনতে পাওয়া যাচ্ছে, এই ছবি বদলাতে পারে শুধু বিজেপি। নরেন্দ্র মোদী জানান, স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান অনেক, সেই অবদানের স্বীকৃতি দেওয়া বিজেপির দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলার প্রত্যেক বাড়ি থেকে একটাই আওয়াজ আসছে, 2রা মে দিদি যাচ্ছে, আসছে পরিবর্তন, আসছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন যখন একেবারে দুয়ারে, ঠিক তার আগেই ভোটের মুখে কলকাতার ইকবালপুর থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে পিস্তলের কার্তুজ। ঘটনায় কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের গুন্ডা দমন শাখা গতকাল রাতে গ্রেপ্তার করেছে ইকবালপুরের বাসিন্দা 2 যুবককে। ধৃতদের নাম শেখ গিয়াসউদ্দিন ও আমির খান। পুলিশ সূত্রের দাবি, ধৃতদের কাছ থেকে 108টি কার্তুজ মিলেছে। তার মধ্যে রয়েছে 7mm পিস্তলের 89টি কার্তুজ এবং 9mm কার্তুজের 19টি কার্তুজ। পুলিশের সন্দেহ, কাউকে পাচারের জন্য ওই কার্তুজ মজুত করা হয়েছিল। পাশাপাশি আরেকটি তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক। পরিবেশের কথা মাথায় রেখে বহু সংস্থা এখন তাদের পণ্যগুলি উৎপাদন করছে এবং দিনে দিনে এই ধরনের সংস্থার সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জুলি তাবাহ তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে সমুদ্রের আবর্জনা, বিশেষ করে বর্জ্য প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে সেই উপাদান দিয়ে তৈরি এবং ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে ফোনে সংযুক্ত করে চিপোলো নামের একটি অ্যাপ শুধু যে সমুদ্রকে আবর্জনা মুক্ত রাখছে তা নয়, সঙ্গে সঙ্গে আপনার হারানো জিনিসটিও কিন্তু খুঁজে দিতে সাহায্য করছে। আপনি যদি সেই সব ব্যক্তিদের মধ্যে পড়েন যারা নিজেদের জিনিস প্রায়শই হারিয়ে ফেলেন, তবে ব্লুটুথ ভিত্তিক এই চিপোলো অ্যাপ আপনার খুবই কাজে লাগবে, কেননা এটি হারানো জিনিসের সন্ধানকারীকে সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে। চিপোলো কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ অথবা চাবি খুঁজে বার করে দেবে। ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের চিপোলো অ্যাপ্লিকেশনটি খুলে রিং টু ফাইন্ড এই কথাটার উপর আলতো চাপ দিলে এটি বেজে উঠবে এবং হারিয়ে যাওয়া জিনিসটি খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। স্যামসাং সহ অন্যান্য কোম্পানির এই ধরনের পণ্য রয়েছে, তবে সমুদ্রের বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহারযোগ্য করে তার উৎপাদিত চিপোলো 1 ওশান এডিশন এখন সবার নজর কাটছে। চিপোলো সংস্থার মুখ্য বিপণন কর্মকর্তা Nika Ramsar বলেন, Our products are made of plastic, and even though they are very small and we are not contributing like a lot of plastic consumption, we still felt that we should আমাদের পণ্যগুলি প্লাস্টিকের তৈরি, সেগুলি খুব ছোট এবং যদিও আমরা বহুল পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি না, তবুও আমরা অনুভব করেছি যে আমাদের পরিবেশগতভাবে দায়বদ্ধ এবং সচেতন হওয়া উচিত। বর্জ্য প্লাস্টিকগুলি পৃথিবী থেকে নির্মূল করে ফেলতে চাইছে এরকম একটি সংস্থা হলো ওশান ওয়ার্কস। ওশান ওয়ার্কস সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রব আয়ন এলি বলেন, Really anything is possible and you can start small and have really big results. সমুদ্রের বর্জ্য প্লাস্টিকগুলোকে তাদের উৎপাদিত পণ্যগুলোতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এটি শুধুমাত্র গ্রাহকরাই নয়, অন্যান্য ব্যবসায়িক সংস্থাগুলোর কাছেও একটি বার্তা যায় যে সত্যিকার অর্থে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি ছোট ব্যবসা দিয়ে শুরু করলেও অনেক বড় ফলাফল পেতে পারেন। সম্প্রতি চিপোলো ওশানিক গ্লোবাল নামক একটি অলাভজনক সংস্থা যারা সমুদ্রগুলিকে আবর্জনা মুক্ত করে পরিষ্কার রাখার প্রচেষ্টাকে সমর্থন করছে, সেই সংস্থাকে $10,000 অনুদান দিয়েছে।
ওশেনিক গ্লোবাল সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিয়া ডি ওরিয়াল বলেন, একটি প্লাস্টিকের বস্তু ভাঙতে গড়ে 500 থেকে 1000 বছর পর্যন্ত সময় লেগে যায় এবং এই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে চিপোলোর মতো সংস্থাগুলি এই বর্জ্য প্লাস্টিকগুলির ব্যবহারের উদ্ভাবনী উপায়গুলি আবিষ্কার করছে। সমুদ্রগুলিতে ক্ষতিকারক প্লাস্টিকের জঞ্জাল এক উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী সমস্ত বর্জ্য পদার্থ সহ সামুদ্রিক জঞ্জালগুলির প্রায় 70% হল একক ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং পরিত্যক্ত ফিশিং গিয়ার। বিভিন্ন সংস্থা এই ধরনের উদ্বেগগুলি নিয়ে এখন যথেষ্ট ভাবনা চিন্তা শুরু করেছে। নিকা ক্র্যামজার আরো বলেন, We are not just selling a product that's made out of the recycled fishing nets, but we are also spreading awareness recycled plastic instead of the virgin material. আমরা কেবল পুনর্ব্যবহারযোগ্য ফিশিং নেট থেকে তৈরি করা একটি পণ্য বিক্রি করছি না, আমরা নিজেরাই সমুদ্রের দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করছি। এভাবে সম্ভবত আমরা অন্যান্য সংস্থাগুলিকেও এটি সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করতে এবং মূল পদার্থের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি পণ্যগুলি তৈরি করতে উৎসাহিত করছি। বিশ্বব্যাপী এই বৃহত্তর সমস্যার মোকাবিলায় নিজেদের ছোট অবদান রাখতে পেরে চিপোলোর মতো সংস্থাটি কিন্তু খুবই আনন্দিত। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাচ্ছে। 27 ফেব্রুয়ারি হুতিরা সৌদি আরবের রিয়াদ এবং অন্যান্য কয়েকটি স্থানে হামলা চালায়। লিখিত বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, এই হামলা শুধুমাত্র নিরীহ জনগণের জন্য হুমকিস্বরূপ নয়, তা ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে বিনষ্ট করবে। তিনি এসব দুঃখজনক হামলা বন্ধের আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে সীমান্তের অপর প্রান্ত থেকে হুতি বিদ্রোহীদের কতগুলো ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে কতিপয় আরব রাষ্ট্রসমূহ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাষ্ট্র যদিও ইয়েমেনের যুদ্ধে সৌদি পরিচালিত অভিযানে সব ধরনের সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তবে সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জনগণের সুরক্ষায় তারা সৌদি আরবকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সংবাদ অবৈধকরণে মুখপাত্র নেড প্রাইস বলেন, 27 ফেব্রুয়ারি নিরীহ জনগণের বিরুদ্ধে পরিচালিত হামলাকে সৌদি আরব আমেরিকার সহায়তায় সাফল্যের সঙ্গে প্রতিহত করে। মিস্টার প্রাইস আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার হুতি নেতৃত্বের এহেন পদক্ষেপের জবাবদিহিতার উন্নয়নে অতিরিক্ত পদক্ষেপ নেবার কথা ভাবছে। 2 মার্চ যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগ 2 হুতি সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এক বিবৃতিতে রাজস্ব দপ্তরে জানায়, মনসুর আল সাদি এবং আহমেদ আলী হাসান আল হামজি এসব হামলার সমন্বয় সাধন করেছে, যা ইয়েমেনি জনগণ, পার্শ্ববর্তী দেশসমূহ এবং আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলিকে প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত করে। ইরান সরকারের অস্থিতিশীল কর্মসূচি এগিয়ে নিতে এসব পদক্ষেপ ইয়েমেনের সংঘাতে মদদ জুগিয়েছে। সেখানে 10 লক্ষের অধিক জনগণ গৃহহীন হয়েছেন এবং যা দেশটিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস হুতি বিদ্রোহীদের প্রতি সৌদি আরবের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত হামলা বন্ধের শুধু আবেদন নয়, মারিবের সামরিক অভিযান বন্ধের, যুদ্ধবিরতি মানার এবং আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানান। প্রেসিডেন্ট বাইডেন ইয়েমেনের যুদ্ধ বন্ধে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যে যুদ্ধ বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর মানবিক সংকটের সৃষ্টি করেছে, এবং এই সংঘাত তিনি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে আগ্রহী। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর কথায় শান্তির অন্বেষায় অগ্রগতি সাধনে হুতিদের মনোভাবেও পরিবর্তন আনতে হবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার। সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.